ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, ত্রাণবাহী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের দ্রুত মুক্তির দাবি। মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ভেঙে দিন। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। সমুদ্র ফ্লোটিলায় হামলার প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। সবশেষ জাহাজও আটকে দিল তেল আবিব। গাজার উদ্দেশ্যে এগিয়ে চলেছে নতুন বহর। আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। অর্ধযুগেও রূপপুর পালিশ কাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছে বিশেষজ্ঞ। পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি। কক্সবাজারে গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়ে কম দামে পাওয়ার আশায় বাজারে ক্রেতার ভিড়। দাম এখনো চড়ে থাকায় হতাশা। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নেতারা বলেছেন, মুসলিম বিশ্বের বিভেদের সুযোগে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদারদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতেও। হাতে মজলুম ফিলিস্তিনিদের পতাকা, মুখে মানবতার পক্ষে স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে শুরু হয় ঢাকা উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। আটক করা মানবাধিকার কর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিশ্ব মুসলিম উম্মার অনৈক্যের কারণে ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে আগ্রাসী ইসরায়েল। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ভেঙে দিন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি ইসরায়েলকে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী মানিক মিয়া এভিনিউতেও বিক্ষোভ সমাবেশ ও র্যালি করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। ত্রাণবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক সব দেশের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান তারা। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। গাজায় ত্রাণবাহী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাদিম মারজান। যাচ্ছি তার কাছে। নাদিম, আমরা রিপোর্টটিতে দেখলাম যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়ও ফুঁসে উঠছে। সেক্ষেত্রে
এই যে বিক্ষোভ সমাবেশের হলো সেটির সূত্রপাতটা যদি একটু আলোচনা নিয়ে আসি। রাব্বি, আমরা যদি এই বিক্ষোভের সূত্রপাতটা খুঁজি সেক্ষেত্রে আমাদের প্রথমেই ফিরে যেতে হবে ফিলিস্তিনের গাজায়। গাজায় যদি আমরা দেখি, ইসরায়েলি বাহিনী সব দিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। তারা কোনো ধরনের খাদ্য সহায়তা থেকে মানবিক সহায়তা কিছুই প্রবেশ করতে দিচ্ছে না। যদিও তারা চায় যে তাদের চ্যানেলগুলো যে আছে সেই চ্যানেলগুলোর মাধ্যমে ত্রাণ পৌঁছাক গাজাবাসীর কাছে, কিন্তু তাদের চ্যানেলগুলো খুবই বিপজ্জনক। তারা হচ্ছে জিএইচএফের যে ত্রাণ সহায়তা ছিল সেখানে গাজাবাসীদের একত্র করে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে বিশ্ববাসীর উদ্যোগে ত্রাণবাহী নৌবহর নিয়ে ইতালি, গ্রিস থেকে শুরু করে স্পেন, বিভিন্ন দেশ থেকে 44টির বেশি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছিল। আর সেই গাজার দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো যখন প্রায় গাজার কাছাকাছি পৌঁছে গেছে তখন ইসরায়েলি বাহিনী তাদেরকে আটকে দিয়েছে। প্রতিহত করে তাদেরকে যে মানবাধিকার কর্মী ছিল এবং আইনকর্মী, চিকিৎসক সবাই মিলে সবাইকে আটক করা হয়েছে। আটক করার পরে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভে ফুঁসে উঠেছে মানুষ। দেখা গেছে বিভিন্ন দেশে আমেরিকার দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছে তারা। এছাড়া আমরা যদি দেখি বিশ্ব নেতারাও এ নিয়ে নিন্দা জানিয়েছে। আমরা যদি একটু বাংলাদেশে যেই বিক্ষোভ হলো সেই বিক্ষোভের পাশাপাশি বিভিন্ন দেশের যে পরিস্থিতি সেটি নিয়ে যদি একটু আলোচনা আসেন। রাব্বি, এ নিয়ে হচ্ছে আমার করা একটা প্রতিবেদন আছে যেখানে বলা আছে যে সবশেষ যে ফ্লোটিলার জাহাজটা ছিল সেই জাহাজটিও আটকে দিয়েছে ইসরায়েল। আমরা এ নিয়ে দেখে নেব আমার করা একটি প্রতিবেদন। দ্য ম্যারিনেট। গাজা ইসরায়েলি অবরোধ ভাঙতে আশার আলো দেখালেও সবশেষ এই নৌযানটিও আটকে দিল দখলদার ইসরায়েলি বাহিনী। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। কিন্তু আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহর থেকে আটক কয়েকশো অধিকার কর্মীকে ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়েছে। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্ব। ইতালিতে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামেন সাধারণ মানুষ। তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। ত্রাণবাহী নৌবহর গাজায় প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। শুক্রবার উপত্যকার সীমান্তে প্রতিবাদ জানাতে জড়ো হন শত শত মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের উপর চড়াও হয়। নাদিম মারজান, সময় সংবাদ। নাদিম, আপনার রিপোর্টটা দেখলাম। সেই ক্ষেত্রে আমরা যদি একটু শুরুতে আলোচনায় আসি যে দেশেও তো বিক্ষোভ হয়েছে, সেক্ষেত্রে জুমার নামাজের পর কি চিত্র ছিল? জুমার নামাজের পর আমরা যেটা দেখেছি, বাইতুল মোকাররমের সামনে এবং মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠনগুলো বিশ্ব নেতাদের প্রতি আর্জি জানিয়েছে এবং ওআইসি, যেটা মুসলিমদের একটি সংগঠন, তাদের উদ্দেশ্যেও কথা বলেছে আপনারা কেন নিশ্চুপ। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন জেলায়ও বিক্ষোভ হয়েছে। সেক্ষেত্রে আবার যদি আপনার রিপোর্টে আসি যে দেশের বাইরে বিভিন্ন দূতাবাসের সামনে আপনি বলছিলেন বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে, সেই চিত্রটা একটু যদি তুলে ধরেন। জি, এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা দেখে নিব। গাজার অবরোধ ভাঙতে বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বিত উদ্যোগ। আমি প্রথমেই যেটা বলেছিলাম, 44টি দেশের নাগরিকরা মিলে 40টিরও বেশি জাহাজ নিয়ে তারা গাজার উদ্দেশ্যে রওনা করেছেন। সেখানে 500 অধিকার কর্মী, চিকিৎসক, আইনজীবী, বিভিন্ন ধরনের মানুষ ছিল যারা প্রখ্যাত। তাদের যখন তারা যাচ্ছিল, তারা আগস্টের শেষ দিক থেকে শুরু করেছে তাদের যাত্রা
এই মাসে গিয়ে তারা গাজার কাছাকাছি পৌঁছেছে, সেখানে তাদেরকে প্রতিহত করেছে ইসরায়েল। এবং দ্বিতীয় যদি আমরা দেখি, ইতালি, স্পেন, তিউনিশিয়া ও গ্রিস থেকে যাত্রা শুরু করে ফ্লোটিলা। এই ফ্লোটিলাটা যাত্রা শুরু করেছিল একদম ইতালি থেকে গ্রিস পর্যন্ত, এখান থেকে তারপরে শুরু করে। তারপরে যদি আমরা দেখি, কয়েকটি দেশের নৌবাহিনী বহরটিকে সহায়তা পাঠায়। নৌবাহিনী শুধু বহরটিকে সহায়তা পাঠায়নি, এবং তারা বিভিন্ন স্থানে তাদেরকে সহায়তা দিয়েছে যেতে, বিভিন্ন স্থান থেকে প্রতিকূলতা পার করতে। এছাড়া 40টির বেশি জাহাজে ছিলেন 5 শতাধিক অধিকার কর্মী। শুধু অধিকার কর্মী নয়, চিকিৎসক ছিলেন, আইনজীবী ছিলেন, মানবাধিকার কর্মী ছিলেন, আরও বেশ প্রখ্যাত মানুষজন ছিলেন। বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমের জাহাজও গাজার পথে। এই যে বহরটা, যেটা ইতালির সিসিলি থেকে এই বহরে শহীদুল আলমের কনসাইন্স নামের একটি জাহাজ, এই বহরের সব থেকে বড় জাহাজ এটি। এই জাহাজে 25টি দেশের মানুষ রয়েছেন, এবং সেখানে আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সব মানুষ রয়েছেন। আমরা যদি পরে দেখি, গাজার পথে ত্রাণবাহী বহরে ইসরায়েলি আগ্রাসন। আমি বলেছিলাম শুরুতেই যে যখন গাজার কাছাকাছি চলে এসেছে, তখন একের পর এক নৌযানগুলোকে ইসরায়েলি বাহিনী প্রতিহত করে তাদেরকে আটক করছে। এছাড়া যখন তারা একটু দূরে ছিল, তখনও বিভিন্ন ড্রোন নিক্ষেপও করা হয়েছে। দ্বিতীয় যদি আমরা আসি, ইসরায়েলি নৌবাহিনীর অভিযানে শতাধিক অধিকার কর্মী আটক। অধিকার কর্মীদের আশদোদ বন্দর থেকে নিয়ে তাদের কারাগারে আটকে রাখা হয়েছে, এবং সেখানে তারা অনশনও শুরু করেছে। দ্বিতীয় যদি আমরা দেখি, আটকের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদ। ইতালি, স্পেন থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে, সেখানে ইসরায়েলি দূতাবাসের সামনে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, এবং পুলিশি বাধায় সংঘর্ষ হয়েছে। দ্বিতীয় যদি আমরা দেখি, মাদ্রিদ, বার্সেলোনায় সহিংস সংঘর্ষ। সেখানে দেখা গেছে গাড়িতে আগুন লাগানো হয়েছে, রাস্তায় সংঘর্ষ হয়েছে পুলিশের বাধার মুখে। তৃতীয় আমরা দেখি যে তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও। তিউনিশিয়ায় মার্কিন দূতাবাস ঘেরাও করেছে। সেই ক্ষেত্রে এই যে বিক্ষোভ, সমাবেশ এবং পুরো বিশ্ব জুড়ে যে সহিংস রূপটা ফুটে উঠেছে ইসরায়েলি বাধার মুখের কারণে, বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা মূলত বলছেন, এই যে যত আন্তর্জাতিক নিন্দা হোক, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা হোক, কিছুতেই নেতানিয়াহুর কোনো কানে পানি ঢুকছে না বলা যায়। নাদিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য। গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা ত্রাণবাহী নৌবহর, একই সাথে দেশে দেশে যে বিক্ষোভ এবং ফুঁসে উঠছে জনতা, সে বিষয়ের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিম মারজান। এবার যাচ্ছে অন্য খবরে। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিআরের দাবি নিয়ে রাজপথে থাকা জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলেও এ সময় অভিযোগ তাদের নেতাদের। এই অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশের কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। আন্দোলনের যে ময়দানে আমরা আছি, এটাও আমাদের
নির্বাচনে যাওয়া তারই একটা অংশ। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা সেটা কিন্তু সফল হবে না। একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে, এটা তো কোনো রাজনীতি না, এটা কোনো ডেমোক্রেসি না। জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মতপার্থক্য দেখছি সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় তাহলে দীর্ঘমেয়াদী বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও একটি মহল প্রায়ই অপপ্রচার চালায় ইসলামী আন্দোলনকে নিয়ে। এমন অভিযোগ করেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেছেন, যারা মিথ্যাকে সত্য বানাতে চায় তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলনের মহিলা বিভাগের সেমিনারে এই অভিযোগ করেন তিনি। বলেন, ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে পারবে না। এ সময় বিগত সময়ে দেশের উন্নয়নে কোনো সরকারি কাজ করেনি বলে মন্তব্য করেন তিনি। বক্তব্যে ফিলিস্তিন অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা জাহাজ ইসরায়েলিদের আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদও জানান তিনি। 5ই আগস্টের পরে 2024 ইসলামের পক্ষে যে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্র কিন্তু আগে পরে কখনোই ছিল না। এই ক্ষেত্রটা কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে এটাকে কাজে লাগিয়ে ইসলামের গাছটাকে মজবুত করতে হবে। দেখেন, দিনকে রাত্র বানায়, আর এদের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তখন আপনি আর আমি ভালো কি পাবো? ওদের থেকে তিতাই পাওয়া যাবে, মিঠা কোনোদিন পাওয়া যাবে। আমরা বারবার বলেছি 14 সালে তো আমরা নির্বাচনে যাই নাই, তারপরেও জোর করে এই মিথ্যাটাকে আমাদের উপর চাপাই দেওয়ার অর্থ যে ওদের আচরণগুলো, ওদের নীতি আদর্শগুলো, ওদের চরিত্রটাই হলো মিথ্যা বলা। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থেকেছে, তাই নিজেদের বৈধতা দেওয়ার জন্য হলেও সংস্কার নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক আলোচনা সভায় তিনি বলেছেন, সংস্কারের বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হয় সেক্ষেত্রে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, পরবর্তী সরকারের জন্য রেখে গেলে হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে গণপরিষদের মধ্য দিয়ে, বিকল্প উপায়ও নমনীয় আছে এনসিপি, তবে সেটা হতে হবে নির্বাচনের আগে। বিচার ব্যবস্থা সংস্কারের জন্য হাইকোর্টের বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যা নতুন সংবিধান ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সারওয়ার তুষার। যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না, সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে। তাহলে এখনো যদি এই সরকার শুধুই সুপারিশ করে যায়, তাহলে আমরা প্রশ্ন করব, আপনি কেন 1.5 বছর ক্ষমতায় থাকলেন, কেন 2 বছর ক্ষমতায় থাকলেন, কেন 3 মাসের মধ্যে চলে গেলেন না? জামায়াতে ইসলামী পিয়ারের কথা বলেন, আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর, কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে, হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে। এখন আপনি এমপি, মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন পিয়ারের কারণে, ঠিক আছে বুঝলাম, তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয়, সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখেরও বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গঠনতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগেই এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনে দলকে ভালো অবস্থানে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সির রিপোর্ট। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রুকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে।
দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায় আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারব ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। মাসনা পেরোতেই দখল কক্সবাজারের বাকখালীর নদী তীর, আবারও বসতি ও দোকানপাট নির্মাণ। একদিনের মধ্যে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসন। আলোচনার ঝড় তুলেছিল রূপপুর বালিশ কাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ। এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। জুলাই অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি সেই আগের পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতি তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। দেখব তাসলিম তৌহিদের রিপোর্ট। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড। আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ 5,957 টাকা, খাটে তোলার মজুরি 760 টাকা, কমফোর্টার 16,800 টাকা আর বিদেশি চাদর প্রায় 6,000 টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় 31.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2 ঠিকাদার ও গণপূর্তের 11 প্রকৌশলী সহ 13 জনকে আসামি করে 4টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে 3 কমিশন পেরিয়ে 2025 সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। 4 সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি। স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা 38 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এই সময় পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে 2 মানব পাচারকারীকে আটক করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। বলেন, সাগরপথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চল বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছিল। সুন্দরবনে বনদস্যুর আস্তানায় অভিযান চালিয়ে জিম্মি করা 4 জেলেকে উদ্ধার করা হয়েছে, তবে বনদস্যু কাউকে আটক করা যায়নি। মোংলা কোস্টগার্ড জানায় কয়েকজন জেলেকে জিম্মি করা হয়েছে। এমন তথ্যে ভোর থেকে সুন্দরবনের শিবসা আর বাউনি এলাকায় শুরু হয় অভিযান।
বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে 4 জেলেকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন বনদস্যুদের আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হলেও পালিয়ে যায় তারা। তাদের নৌকা থেকে জব্দ করা হয় 1 নলা বন্দুক, 2টি এয়ারগান ও 3 রাউন্ড তাজা কার্তুজ। রাতের সময়ে আরও থাকছে। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, এখনও সন্তান মেলেনি একজনের। নওগাঁয় কিশোরের খোঁজে ডুবুরি। কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাস না পেরোতেই আবারও দখল। ফের গড়ে উঠেছে অর্ধশতাধিক বসতি আর দোকানপাট। একদিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কক্সবাজার শহরের কস্তুরা ঘাট সংলগ্ন বাকখালী নদীর তীরে সেপ্টেম্বরের প্রথম 5 দিনে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ। উদ্ধার হয় নদীর প্রায় 63 একর জমি। কিন্তু মাস না পেরোতেই উদ্ধার জমিতে আবারও গড়ে উঠছে নতুন স্থাপনা। সমস্যা যে গড় ইনকাম করেন না কেউ নাই, এই সমস্যা দিয়ে বিষয়টি নজরে আসে বিআইডব্লিউটিএ। মাইকিং করে একদিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেওয়া হয় সতর্ক বার্তা। উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব, যেহেতু আদালতের স্টে অর্ডার আছে। 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। যদি ঘরবাড়ি সরিয়ে না আনে আমরা আজকে পর্যন্ত দেখব, আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করবো বিআইডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি শুধু তাদের নামে এই মামলাটি হবে। তবে জমির মালিক দাবি করে বিষয়টি আইনগতভাবে মোকাবেলার কথা জানিয়েছে অনেকেই। হাইকোর্টে মামলা চলতেছে, যদি আমরা জায়গাগুলো পাই তাহলে থাকবো, আর না পাইলে আমরা চলে যাবো। ব্যক্তি মালিকানাধীন জায়গা যদি আমি ঘর করি তাহলে সেখানে তো হওয়ার কথা না, মামলা হওয়ার কথা না। যাই হোক, আমরা আইনের কাছে গেছি, আইনের আশ্রয় নিয়েছি। গত 24 আগস্ট বাকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের 4 মাসের মধ্যে উচ্ছেদ করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। শেষ সময় খুলনা ইলিশ বেচা কেনার ধুম পড়েছে, তবে দাম আকাশ ছোঁয়া। খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সব আকারের ইলিশের দাম। সে সময় কিছুটা কম দামের আশায় ক্রেতারা ইলিশ বাজারে ভিড় করলেও অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। অনেকেই আবার বাড়তি দামে ইলিশ কিনেছেন। একদিন আগেও 1 কেজি আকারের ইলিশ খুলনার বিভিন্ন বাজারে 2400 টাকা বিক্রি হলো। শুক্রবার রাতে সেই আকারের ইলিশ বিক্রি হয়েছে 2800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত। আজকে মনে করছিলাম মাছের দাম একটু কম হবে, সেই তুলনায় আমরা সেরকম কম পাচ্ছি না। অনেক দাম, মানে 500-600 টাকা কেজিতে বেশি। সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে যা মনে হচ্ছে। গত 2-1 দিন আগেও যা মাছের দাম ছিল সেই তুলনায় আজকে মনে হচ্ছে মাছের দাম আরো বেশি বেড়ে গেছে। 3100 টাকা 3000 টাকা 1 কেজি ওজন ইলিশ মাছও বিক্রি হয়েছে। তো আমাদের মতো সাধারণ মানুষজন এটা আসলে সত্যি আমরা হতাশ। বড় মাছের শর্ট হওয়াতে রেট বেশি হয়ে যায়, মাছ খুবই কম, বুঝছেন। এখন এখানে বেচতেছি সব ডাইরেক্ট বরিশাল মাছ। বৈরী আবহাওয়ায় রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দাম যেন আগুন। 2 দিনে কাঁচা মরিচের দাম হয়েছে দ্বিগুণ। প্রতি কেজি বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। ঊর্ধ্বমুখী মুরগির দরও। মরিচের ঝালে পুড়ছে ভোক্তার গাল। 2 দিন আগেও রাজধানীতে 160 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হলেও আজ উঠেছে 300 থেকে 320 টাকা পর্যন্ত। গতকাল এই দাম ছাড়িয়েছিল 400 ঘর। বাংলাদেশে মরিচের আমদানি কম বৃষ্টির কারণে, আর ইন্ডিয়ার বর্ডার বন্ধ, তাই মরিচ আসতে পারে না। বেড়েছে অন্যান্য সবজির দামও। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি বেগুন 150 থেকে 200, শসা 60, পটল 80, ঢেঁড়স 80, করলা 120 আর কাঁকরোল বিক্রি হচ্ছে 100 টাকা দরে। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে এসব সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে সরবরাহ কমায় দাম বাড়ছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। সবজির দাম একটু বেশি, বৃষ্টির কারণে মাল আসে না, মালের দাম একটু বেশি থাকে। আমরা যেভাবে চাইছি এইভাবে পাচ্ছি না। এদিকে অন্যান্য মাছের দাম না বাড়লেও নতুন করে বেড়েছে ইলিশের দর। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ 2200 থেকে বেড়ে 2400 ও 50 থেকে 100 টাকা বেড়ে ছোট আকারের ইলিশের কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকায়। ছোট মাছ কেজিতে 100 থেকে 50 টাকা করে কেজিতে বাড়ছে, আর বড়টা 100 থেকে 150 টাকা 200 টাকা বাড়ছে। 1 কেজি বেচি 2 টাকা 2000 টাকা আছে, কিনা 2200 টাকা কেজি। এই দেখ 200 টাকা বেশি সব মাছের ভাই। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 10 টাকা বেড়ে ব্রয়লার 180 ও সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন রাতের সময়। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ 2 শিশুর মধ্যে একজনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপরজনের সন্ধানে তুরাগ নদে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নওগাঁতেও নিখোঁজ কিশোরের সন্ধানে আত্রাই নদীতে চলে তল্লাশি। তীরে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা, এই বুঝি দেখা মিলল আদরের সন্তানের। তুরাগ নদীতে নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে গাজীপুরের আলিয়াকৈরে চাপাইর ব্রিজের কাছে 4 বছর বয়সী অঙ্কিতা মণি দাসের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। এই সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এখনও নিখোঁজ রয়েছে আরেক শিশু 9 বছর বয়সী তন্ময়। বৃহস্পতিবার বিকেলে তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে যায়। এই সময় বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় শিশু অঙ্কিতা ও তন্ময়। আমি সেলুর বাড়ি খেয়ে আমি অনেক দূরে পড়ে গেছি, কিন্তু বাচ্চাটারে আমি ধরতে পারিনি। আমাদের সন্দেহ ছিল যদি কোনো জায়গায় থাকে, তার কারণে আমরা নৌকাটারে কিনারায় টাইনা আনার জন্য ব্যবস্থা করি। ভিতরে কোনো ভিকটিম পাওয়া যায় নাই। অন্যদিকে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় রনি নামে এক কিশোর। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল। পড়ে যাওয়ার পর থেকে নিখোঁজ, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হচ্ছে। বেঁচে থাকার তো সম্ভাবনা নাই, তবে লাশ যদি ভেসে ওঠে সেটাও 24 ঘন্টা সময় লাগে। নিখোঁজ রনির গ্রামের বাড়ি মান্দা উপজেলার বানডুবিতে। ফাহরিয়া ফারজানা, সময়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। সুবুত ফ্লোটিলার সবশেষ জাহাজও আটক। গাজার দিকে এগিয়ে চলেছে নতুন বহর। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল। বলছে বিএনপি একটি বড় দলের বাধায় আটকে আছে। জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। এবং অর্ধযুগীয় রূপপুর বালিশকাণ্ডের তদন্ত শেষ করতে পারেনি দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।